প্রিয় দর্শক, আপনাদেরকে পুনর্বার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলছি যে শিরোনামে, সেটি হচ্ছে পরিস্থিতি অস্থিতিশীল হলে কার লাভ। আপনারা জানেন যে বাংলাদেশের এই যে এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি চলছে, সেখানে আমরা যে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা, সেগুলোকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা হবে এবং কঠোর হস্তে দমন করা হবে, সেই জায়গাটিতে তাদের যে নমনীয়তা বা যে ধরনের অবস্থান, সেটি নিয়েও এক ধরনের হতাশা তৈরি হয়েছে এবং সামগ্রিকভাবে একটা সংকটের ভেতর দিয়ে দেশ যাচ্ছে। আমরা বিজ্ঞাপন বিরতির আগে ব্যারিস্টার নাজির আহমেদ তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলছিলেন এবং তিনি মনে করেন যে তুলনামূলকভাবে গণমাধ্যম এখন স্বাধীন, কিন্তু এর বিপরীত মত রয়েছে, যেখানে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে নুরুল কবির, নিউ এজের যিনি সম্পাদক, তিনি এয়ারপোর্টে হেনস্থার শিকার হয়েছেন এবং তিনি তার সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম সেটি ব্যবহার করে সেই অভিজ্ঞতা তিনি বর্ণনা করেছেন যে আগে তাকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছিল এবং তাকে বিমানবন্দরে তার পাসপোর্ট নিয়ে যাওয়া থেকে শুরু করে তার যে প্রাইভেসি সেটিকে ক্ষুণ্ণ করা হয়েছে, তাকে একদম ফ্লাইট ছাড়া শেষ মুহূর্তে পাসপোর্টটি ফেরত দেওয়া হয়েছে, এমন ঘটনা ঘটেছে। এবং তিনি আশা করেছিলেন যে এই সরকারের সময়ে পরিস্থিতির একটু উন্নতি হবে, কিন্তু দ্বিগুণ হেনস্থার শিকার হতে হয়েছে এই সাম্প্রতিক সময়, সেটি তিনি উল্লেখ করেছেন। এবং সেটি জানা মাত্রই সরকারের পক্ষ থেকে সেটিকে অ্যাড্রেস করা হয়েছে, এটা সত্য। কিন্তু সেখানে একটা মজার ঘটনা ঘটেছে যে কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, তাকে বরখাস্ত করা হয়েছে এবং তিনি বলছেন যে না, ওই কর্মকর্তা তার সঙ্গে বরং ভালো ব্যবহার করেছিলেন, এটি তো উপরের নির্দেশে হয়েছে, কাজেই তাদেরকে কেন ধরা হচ্ছে না। কাজেই আমরা ওই কনক্লুশনে যাওয়ার সুযোগ নেই যে সরকারের পক্ষ থেকে সব কিছু হচ্ছে। আমাদের সোসাইটি, আমাদের স্টেট এমন একটি বলবো যে কমপ্লেক্স জায়গায় চলে গিয়েছে, যেখানে কোনো কিছু এককভাবে নিয়ন্ত্রণ করার সম্ভব হয়ে উঠছে না। আমি এ পর্যায়ে তপন সাহা আপনার কাছে আসতে চাই। ব্যারিস্টার নাজির আহমেদ তিনি গণমাধ্যমের স্বাধীনতা বা বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ওভারঅল তার যে পর্যবেক্ষণ সেটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এ বিষয়ে আপনার কি বলবার আছে, আপনি কি মনে করছেন? ধন্যবাদ বুলবুল ভাই। আসলে সংবাদপত্র একটা দেশের একটা স্বাধীনতার একটা স্তম্ভ। এটা এখানে প্রত্যেকটা সংবাদপত্র কিন্তু এক এক দেশে, যেমন এই দেশে আমরা দেখি যে একটা সংবাদপত্র আমাদের এই যুক্তরাজ্যে যে এমনভাবে লিখে নির্দ্বিধায় লিখতে পারে, অর্থাৎ সরকার তাদেরকে ভয় পায়। আমেরিকাতে যদি আমরা দেখি যে ফক্স টেলিভিশন সবসময় রিপাবলিকানদের পক্ষে লিখে আর সিএনএন ডেমোক্রেটদের পক্ষে লিখে, কে ক্ষমতায় আসছে তাদেরকে কিন্তু বন্ধ করে না। কিন্তু বাংলাদেশে এটা আমরা যারা এরশাদ সাহেবের পিরিয়ডে আমরা দেখেছি, ওইটা ছিল। তার পরবর্তীতে যারা আসছে তাদের সময় ছিল সব সময়। তবে গত 16 বছরে আমি বিশেষ করে আজকে আলোচনাটা আসছে হয়তো বা প্রথম আলো এবং ডেইলি স্টারের জন্য, এই রিপোর্টের জন্য। প্রথম আলো এবং ডেইলি স্টারকে আমি কিন্তু গত 16 বছর একজন প্রধান বিরোধী দল হিসাবে ভাবতাম এবং আমার কাছে ওদেরকে যখন নাকি বিভিন্ন প্রোগ্রামে ব্যান করা হতো, এটা আমি ব্যক্তিগতভাবে মর্মাহত হতাম। কারণ এই দুইটা পত্রিকা থাকার কারণেই সরকারের যে নিয়ম কানুন ভঙ্গ করতেছে, কোন জায়গা তারা ভুল করতেছে, সব কিছু এই দুইটা নিউজ পেপারে কিন্তু বেশি লিখত। তো এই জন্যই তাদের কিন্তু আগে সরকারের চক্ষুশূল ছিল এবং এই যে 5ই আগস্টের আগে তাদের যে ভূমিকা ছিল, তারা কিন্তু সত্যেরটা সবসময় করে যেত। এখন কি ষড়যন্ত্র আমরা সবসময় খুঁজি, কিন্তু যারা সবসময় কাজ করে যায়, ওই সময় তারা শত্রু ছিল সরকারের, এখনও কিন্তু তারা সরকারের শত্রু, কিন্তু এটা অন্যভাবে হয়েছে। প্রথম আলোতে যেটা হয়েছে এটা দুর্ভাগ্য এবং ডেইলি স্টারে এটা আমার মনে হয় সরকার যদি এটা উচিত যে এখন যেহেতু বৈষম্যহীন একটা সরকার, তাদের এই জায়গাটা আলোকপাত করা উচিত। এই সরকার কিন্তু একটা বড় ভুল আরেকটা করেছে, যে আপনাকে বিচার না করে আমি কিভাবে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করি। এই যে প্রেস ক্লাবের 166 জন সাংবাদিক, তাদের অ্যাক্রিডিটেশনটা বাতিল করে দিলেন। এটা তাহলে কি আগে সরকারের যে ওই যে নিউজ পেপারগুলি বন্ধ হয়েছে, আমার দেশ পত্রিকা, দীপ্ত টিভি, তাহলে তো সেই কাজই এখন হচ্ছে। তাহলে আগের ট্রেন্ড আমরা বুঝেছিলাম যে এই সরকার আসার পরে কোনো ধরনের পুরনো চিন্তা ভাবনা, আমরা বলি যে বাঙালির যত দোষ, সব কিছু এই সরকার ক্লিন করবে, কিন্তু পুরনো ট্রেন্ডই কিন্তু এই সরকারও ফলো করছে, যেটা আমার মনে হয় সরকারের বুঝোদয় হবে শীঘ্রই। কারণ এভাবে চলতে দেওয়া যায় না, বিশেষ করে গত 2-3 দিন যেটা ঘটেছে। হ্যাঁ, দোষের রাজনীতি আর করা যাবে না। কিন্তু একটা বিষয় তপন সাহা, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে সংবাদপত্রের স্বাধীনতা বলি আর মত প্রকাশের স্বাধীনতাই বলি না কেন, স্বাধীনতার সঙ্গে তো
রেসপন্সিবিলিটি শব্দটার একটা যোগ রয়েছে, তাই না? আপনি স্বাধীন মানে তো যা কিছু তাই করতে পারবেন না, কিন্তু আমরা বিভিন্ন সময় আমি কোনোভাবেই মাহমুদুর রহমানের উপরে যা কিছু হয়েছে সেটিকে সমর্থন করি না, Right, আমিও করি কিন্তু তার পত্রিকাকে তিনি এক ধরনের মানে একটা নির্দিষ্ট চিন্তা বলয়ের মুখপাত্র বা একটা প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। তার যে বস্তুনিষ্ঠতা সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, এবং এটা আওয়ামী ঘরানার অনেক পত্রিকার ক্ষেত্রে আমরা দেখেছি। এটি ভোরের কাগজ বলেন বা অন্যান্য পত্রিকা বা অন্যান্য টেলিভিশন, বিশেষ করে ৭১ টেলিভিশনের কথা আমরা জানি, সেটিকে তারা করেছে। এখন যদি একটা ভালো রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ভেতর দিয়ে, যেমন এখানে আমরা অফকম দ্বারা পরিচালিত হই, আমি চাইলেই অনেক কিছু করতে পারি না, কারণ অফকম আমাকে সেই স্বাধীনতাটা দিচ্ছে না, মানে এক ধরনের একটা রেগুলেশনের ভেতরে রয়েছে। সেটি আমরা এত বছর হয়ে গেল, স্বাধীনতার ৫৩ বছরে আমরা কেন ডেভেলপ করতে পারলাম না? কি মনে হয় আপনার? এখানে একটা ইয়ে ছিল, নেপালের একটা পোস্ট ছিল, যেটা আমরা শুনতেছি আমরা ইউনিভার্সিটিতে যখন ছিলাম। এটাকে আমরা পেরেছি? পারি নাই। এই নেপালটা কি, যে অফকমের মতো, এখানে কি যে ওয়াটারের জন্য একটা আছে, হ্যাঁ, অফজেন আছে, অফকম আছে, যে একটা বা অম্বাসম্যান আছে ফাইন্যান্সিয়াল অথরিটির। তো এখানে এই সিস্টেমগুলি বাংলাদেশে কিন্তু কোনো আমাদের স্বাধীনতার ৫৩ বছর হয়ে গেছে, আমরা কিন্তু মানে একটা দেশের যে মূল ভিত্তি যেগুলি, এগুলি কিন্তু আমরা তৈরি করতে পারি না। আমরা কিন্তু একটা প্রাতিষ্ঠানিক ওরকম যেটা দুদক ছিল, যেটা আমরা আশা করেছিলাম হবে, হয় নাই এখানকার অম্বাসমেন্টের মতো। তো এই যে নেপালের ধারণাটা বা এই ধরনের অফকমের মতো যদি প্রতিষ্ঠান এই সরকারের উচিত করে দেওয়া, কারণ পরবর্তীতে যখন দলীয় সরকার আসবে তারাও কিন্তু আবার সেই কাজটাই করবে। তো এই জন্যই বলা হচ্ছে যে এখন এই বৈষম্যহীন সরকারের উচিত এই জায়গাগুলিতে হাত দেওয়া, কিন্তু তারা কোনো কারণে অদৃশ্য শক্তির কারণেই হোক বা কোনো উগ্রবাদীদের কারণেই হোক, তারা কিন্তু সেই ট্র্যাকে থাকতে পারছেন না। আমি জানি না তারা চেষ্টা করবেন কিনা, বা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে তারা পারছেন না। ভেরি ব্রিফলি আরাফাতের কাছে যাবার আগে আপনার কাছে একটু জানতে চাই, একজন দর্শক, আপনি হয়তো লক্ষ্য করেছেন যে তিনি মজা করেই বলেছেন যে এই যে পলিটিক্যাল টকশোতে যেটা হয় যে ভীষণ রকমের একজন আরেকজনের প্রতি আক্রমণ, আমাদের আজকের এই শোটিতে এরকম হচ্ছে না। কিন্তু আমার কাছে যেটা বারবারই মনে হয় যে এই যে বিভাজনের একটি সমাজ আমরা তৈরি করেছি, ভীষণ রকমের ডিভাইসিভ একটা সোসাইটি, সেখানে আপনি যা কিছুই করেন না কেন সেটিকে এক ধরনের বিতর্কের ভেতরে নিয়ে যাওয়া, এবং সেই বিতর্ক কোনো হেলদি বিতর্ক না, মানে সত্যিকার অর্থে মানে প্রোডাক্টিভ কিছু হয় না। তো সেই জায়গাটি থেকে বেরিয়ে আসার কি কোনো ধরনের কোনো সম্ভাবনা বা কোনো ধরনের কোনো সূত্র কি আপনার জানা আছে, বা কোনো ধরনের কোনো একটা সূত্র ছিল আসলে, কিন্তু গত বিশেষ করে ডিজিটাল যুগে, এখন সোশ্যাল মিডিয়ার যুগে, এখন কেমন যেন একটা অসহিষ্ণু, আপনি যদি ছাত্রদের এই আন্দোলনগুলি দেখেন, হ্যাঁ, বা মারামারিগুলি দেখেন, যে ন্যূনতম রুচিবোধ তাদের নাই। আমরাও কিন্তু ছাত্র ছিলাম, আমরা ইউনিভার্সিটি ছিলাম, কিন্তু একটা রুচিবোধের একটা সম্মানের একটা জায়গা ছিল। এখন যেটা হচ্ছে যে প্রাথমিক স্তরে আমাদের এখন এই নতুন বাংলাদেশ আমরা বলছি, কিন্তু আমরা তো সেই কাজটা করছি না। আমাদের উচিত হবে এই সরকারই যদি করে যায়, যে আমাদের সেই ক্লাস 1 থেকে আমাদের যে বাল্য শিক্ষা বই ছিল, ওই শিক্ষায় এখন যত দেখবেন, কিন্তু আজকাল যুগের যে শিক্ষার্থীদের, তাদের দেখে আর বাল্য শিক্ষা আমরা যারা পড়ে আসছি, তাদের দুইটা ডিফারেন্স আপনি দেখতে পাচ্ছেন। তো আমার মনে হয় বাংলাদেশে এই অসহিষ্ণু জাতিকে আমরা তো ওরকম পারবো না, তারপরেও সরকারের উচিত শিক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তন। এই জায়গাটিতে আমি একটু আরাফাতের কাছে আসতে চাই। আরাফাত, আপনি বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন এবং এখন গবেষণা করছেন, নিশ্চয়ই শিক্ষা নিয়ে বা এই যে ছাত্র আন্দোলন এবং তার ধারাবাহিকতায় শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরে না যাওয়া, রাজপথে অবস্থান নেওয়া এবং বিভিন্ন ধরনের দাবি দেওয়ার মাধ্যমে এক ধরনের অ্যানার্কি তৈরি করা, এই বিষয়টি আমি নিশ্চিত যে আপনাকে পীড়া দেয়। তো আওয়ামী লীগের সময়টাতে আমরা দেখেছি যে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করা হয়েছে, প্রাথমিক পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলোকে। এটা হয়তো আগের ধারাবাহিকতা এসছে, কিন্তু একটা ওয়ার্স সিচুয়েশনে নিয়ে গেছে গত 15 বছরে আওয়ামী লীগ। এটি অনেক বিশ্লেষক, অনেক শিক্ষাবিদ বলে থাকেন। তো সেই জায়গাটি থেকে যদি আপনার কাছে প্রশ্ন করি যে এটা থেকে উত্তরণের পথ কি? দুটো বিষয়কে একসাথে করে বলি, তাহলে হয়তো একটু পরিষ্কার হবে। সেটা হচ্ছে যে অনেকগুলো বিষয় নিয়ে কথা হচ্ছে। এখন আমরা যে যে সংস্কৃতিটা দেখতে পাচ্ছি, যে কোনো কিছুকে মেনে না নেওয়া বা আমার মতের সাথে মিল না হলে আমি প্রচন্ড পরিমাণে উগ্র পন্থার দিকে চলে যাব, এই ব্যাপারটা কিন্তু আমাদের শিক্ষার্থীদের মধ্যে এসেছে আমাদের রাজনৈতিক ব্যবস্থা থেকেই। কারণ আমাদের শিক্ষার্থীদেরকে কিন্তু রাজনৈতিক নেতারা বা বিভিন্ন দল থেকে কিন্তু বিভিন্নভাবে তাদেরকে হচ্ছে প্যাট্রন করা হয়, তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক আছে। কারণ আমরা দেখেছি ছাত্ররাও রাজনীতি করছে এবং বিভিন্ন ছাত্র
দের মধ্যে যে রাজনৈতিক দলগুলো সেগুলো ক্যাম্পাসে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবলভাবে সক্রিয়। তো এখন দেখেন সমস্যাটা কোথায় হচ্ছে, যে আমরা দেখি যে যখনই কোন একটা দল ক্ষমতায় আসে, বিরোধী মতের কোনো দল কিন্তু সেই ক্যাম্পাসে কখনো থাকতে পারে না, তাদেরকে একদম চূড়ান্তভাবে উৎখাত করে দেওয়া হয়। আমরা দেখেছি যে বিগত কোন সরকারই আসলে এবং যেটা সবচেয়ে বেশি কাম্য ছিল যে গণতান্ত্রিক সরকারগুলো করবে, সেই গণতান্ত্রিক সরকারগুলো কিন্তু কি করেছে, ছাত্র সংসদ ব্যবস্থাকে বন্ধ করে দিয়েছে। অথচ দুঃখজনক হলো সত্য যে স্বৈরশাসকের সময় আমাদের ছাত্র সংসদ ছিল, কিন্তু আমাদের গণতান্ত্রিক সরকারের সময় আমরা ছাত্র সংসদ এক পর্যায়ে হারিয়ে ফেললাম, এবং কোন সরকারই সেটাকে পুনর্বার ফিরিয়ে আনার ব্যবস্থা করলো না। ফলে ছাত্রদের মধ্যে কিন্তু, শিক্ষার্থীদের মধ্যে এই যে পরস্পরের মতকে যে সম্মান করে পারস্পরিক সহাবস্থান বজায় রেখে যে থাকা যায়, এই চর্চাটা কিন্তু তারা কখনো দেখেনি। যেমন আমি যখন আমার শিক্ষার্থীদের সাথে কথা বলতাম, তাদের একটাই অভিযোগ যে যে আমরা তো আসলে কখনো ছাত্রলীগের বাইরে অন্য কোনো দলের কোনো কর্মকাণ্ড দেখিনি, তো আমরা কিভাবে জানবো যে ওরা আসলে খারাপ ছিল নাকি ভালো ছিল। হ্যাঁ, মানে তাদেরকে যখন আপনি ধরেন যে আজকের যে জেনারেশনটা আন্দোলন করলো, আপনি দেখেন ওদের বয়স কিন্তু খুব বেশি না। তার মানে এদের বয়স হচ্ছে 20 থেকে 25, এবং যখন থেকে তারা বুঝতে শিখেছে, যেহেতু 16 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা কিন্তু একটি দলকেই ক্ষমতায় দেখেছে। তো তাদের বুঝা ওঠার পর থেকে কিন্তু তারা অন্য দলের ছাত্র সংগঠন কি করেছে, তাদের আদর্শ কি, বা তাদের থেকে আরেকটা দলকে আসলে ভালো না খারাপ সেই যে বিচারটা তারা করবে, সেই সুযোগটা তারা পায়নি কখনো। ফলে তারা দেখেছে যে একচেটিয়া ভাবে আপনি যদি আমার সাথে একমত না হন, আমি আপনার উপর এক ধরনের নিপীড়ন চালাবো। ক্যাম্পাসে তারা এটা দেখেছে, আপনাকে হল থেকে বের করে দেব, আপনাকে কোনো ধরনের কথা বলার সুযোগ দেওয়া হবে না। ফলে এখন যখন তারা ক্ষমতা হাতে পেয়েছে এবং তারা দেখতে পাচ্ছে যে আসলে রাষ্ট্রীয়ভাবেও আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তারা ওই একই ক্ষমতাই চর্চা করতে চাচ্ছে, যেহেতু তারা এতদিন ধরে নিগৃহীত হচ্ছিল। এটারই একটা বহিঃপ্রকাশ আমার কাছে এখানে মনে হয়। এবং এটা যদি ঠিক করতে চাই, আমাদের যেমন আমাদের রাজনৈতিক বন্দোবস্ত ঠিক করতে হবে, আমাদের একই সাথে শিক্ষা ব্যবস্থা নিয়েও আসলে খুবই গভীর জায়গা থেকে কাজ করতে হবে। এবং আমার কাছে মনে হয় যে এই আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হচ্ছে যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আসলে কি করে ঠিক করব, এবং আমরা এটি নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলছি, আমরা কত ধরনের শিক্ষা ব্যবস্থা আসলে বাংলাদেশে রাখবো। কারণ বিভাজনের আরেকটি সূত্র কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে। আমাদের প্রাথমিক পর্যায়ে এখন 11 থেকে 12 ধরনের সম্ভবত প্রাথমিক শিক্ষার ধারা চালু আছে, 11 থেকে 12 ধরনের। তো এদেরকে যখন আপনি একত্রিত করছেন, বিভাজন কিন্তু শুরু থেকেই হয়ে যাচ্ছে, একটা বড় ধরনের বিভাজন হয়ে যাচ্ছে। এবং তারা বড় হচ্ছে কিন্তু বিভিন্ন মতাদর্শ নিয়ে একদম ছোটবেলা থেকে। যখন এরা বড় হচ্ছে তখন তাদের মানে মানসিকভাবে একটা গঠন হয়ে যাচ্ছে, যেটা থেকে তারা সহজে বের হতে পারে না। এবং তারা ওখানে শিখেও আসে না যে আমি যে আমার যে অন্যান্য মতামতগুলো, অন্যান্য মতাদর্শের যে মানুষগুলো আছে তাদের সাথে আমি কিভাবে সহাবস্থান মেনে চলতে পারি। তো এই জায়গাতে কাজ করার খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমি আমি জানি না, আমাদের শিক্ষা কমিশন একটি হয়েছিল, এবং খুব ভালো কিছু মানুষ আমি বলবো এই বিষয়ে কাজ করেন, যারা এডুকেশন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, কথা বলছেন। সেই মানুষগুলোকে সেই কমিশন থেকে বাদ দিয়ে দেওয়া হলো, যেটা আমি আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। কারণ এই মানুষগুলো দীর্ঘদিন ধরে শিক্ষা নিয়ে কাজ করছিলেন, কথা বলছিলেন, কিন্তু একটি বিশেষ গোষ্ঠীর চাপের মুখে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো। এটি কোনোভাবেই আসলে কাম্য ছিল না। আমাদেরকে চিন্তা করতে হবে যে একবিংশ শতাব্দীতে এসে আমরা কি আসলে পেছনের দিকে যাব এখন, নাকি এই বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবো, নাকি আমি আসলে বাকি পৃথিবীর সাথে মিলে আর আরো আরো ভালো দিকে যাওয়ার চেষ্টা করব, ইতিবাচক দিকে যাওয়ার চেষ্টা করব। রাইট। আরাফাত, আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকেই যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন বা এটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তারা খুব অ্যাব্রাপ্টলি যে দলটি ক্ষমতায় ছিল তাদের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বা তাদের যারা সমর্থক রয়েছেন তাদেরকে পারলে মানে ধ্বংসের কিনারে নিয়ে যেতে চায়, মানে তাদেরকে কোনো স্পেস দেওয়া সোসাইটিতে বা স্টেটে সেটি তারা দিতে চাচ্ছেন না। এটা হতে পারে এক ধরনের অ্যাঙ্গার, এক ধরনের প্রতিক্রিয়ার অংশ হিসেবে সেটি হয়তো হচ্ছে। সেখানে ভাস্কর্য ভাঙা থেকে শুরু করে 32 নম্বর ভাঙা, গণভবনে গিয়ে হামলা করা ইত্যাদি ইত্যাদি সব কিছুরই হয়তো এক ধরনের ব্যাখ্যা দাঁড় করানো সম্ভব। কিন্তু আমার যেটি জানার ইচ্ছা সেটি হচ্ছে যে আমি অনেককেই জানি যারা আওয়ামী লীগের সমর্থক, কিন্তু আওয়ামী লীগের এই যে যে দুঃশাসন বা কর্তৃত্ববাদী শাসন বা এই যে হত্যাকাণ্ড, জুলাই হত্যাকাণ্ড থেকে শুরু করে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা ঘটেছে, এর কোনো কিছুকে তারা সমর্থন করেননি, কিন্তু একটা আইডিওলজিক্যাল কারণে মৌন সমর্থন ছিল, কিন্তু তাদেরকেও আপনি স্পেস দিচ্ছেন না বা দিতে চাচ্ছেন না। সেটা যদি হয় এবং কোনো রিকনসিলিয়েশন যদি না হয়, সেটি কি আপনার কাছে মনে হয় যে খুব ভালো কোনো দিকে যাবে বা যাচ্ছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে তুলে ধরেছেন। এখন আমরা একটু যদি ইতিহাসে দেখেন যে দক্ষিণ আফ্রিকায় যখন হচ্ছে নেলসন ম্যান্ডেলা মুক্তি পেলেন, তখন কিন্তু তাকে তার দল থেকে প্রচন্ড চাপ তৈরি করা হয়েছিল যে
যারা এতদিন ধরে হচ্ছে বর্ণবাদী শাসন চালিয়ে গেছে তাদের বিরুদ্ধে হচ্ছে একদম এক্সট্রিম কোনো শাস্তির ব্যবস্থা নিতে হবে, যাতে তারা কোনোভাবেই আর সমাজেই টিকে থাকতে না পারে। কিন্তু সেই জায়গায় কিন্তু নেলসন ম্যান্ডেলা যেটি করেছিলেন, যিনি ট্রুথ কমিশন বসিয়েছিলেন, ইনি একটি রিকনসিলিয়েশনের জন্য একটি কমিশন তিনি করে ট্রুথ দিয়েছিলেন, অ্যান্ড রিকনসিলিয়েশন, হ্যাঁ। হ্যাঁ, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন। এবং তারা কি করেছিল যে যারা আগের আমলের অপরাধগুলো স্বীকার করে তারা বলেছে যে আমরা আসলে এখান থেকে শোধরাতে চাই, অপরাধের মাত্রার উপর বিবেচনা করে যাদের অপরাধের মাত্রা খুবই নিম্ন পর্যায়ের ছিল, হয়তো তারা রেজিমকে সাপোর্ট করেছে কিন্তু ব্যক্তিগতভাবে কোনো ধরনের অন্যায়ের সাথে যুক্ত ছিল না, এবং তাদের এক্সপার্টিজ আছে, তাদেরকে কিন্তু নানানভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে রাখা হয়েছে এবং তাদেরকে শোধরানোর সুযোগ দেওয়া হয়েছে। এখন আমরা এমন একটি অবস্থায় আছি বাংলাদেশে, মানে আমি তো এখন এখানে বলে ফেলতে পারি না যে আপনি আওয়ামী লীগকে যারা সমর্থন করতেন তাদেরকে আপনি দেশ থেকে বের করে দেন, তাই না? এটা তো একটা অমানবিক কথাবার্তা হবে, একদমই অমানবিক মতামত হবে। এখন যারা অপরাধের সাথে জড়িত সরাসরি, যেগুলো প্রমাণিত করা এবং প্রমাণ করা সম্ভব এবং যাদের আমরা সরাসরি দেখেছি বিভিন্ন অন্যায়কে নির্দেশ দিতে, তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সাধারণ জনগণের মধ্যে যারা সরাসরি রাজনীতিতে জড়িত না, আপনি তো তাদেরকে একদম সমাজ থেকে বের করে দিতে পারেন না কিংবা বহিষ্কার করতে পারেন না। রাইট। তাহলে সেখানে আপনাকে একটি রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে অবশ্যই। এবং নিশ্চয়ই। আমি একটু ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে আমি এখন যে পিএইচডি করছি, আমার গবেষণার বিষয় হচ্ছে আসলে গণতন্ত্র নিয়ে। এবং আমি যত তাত্ত্বিক যে পড়াশোনাগুলো আমাদের করতে হচ্ছে, যে বিতর্কগুলো আমাদের নিজেদের মধ্যে হচ্ছে, এবং একটি জায়গায় আমরা এখানে বারবার বিতর্ক করতে গিয়ে আমাদের একটা জায়গায় সবাই একমত হয়ে যায় যে গণতন্ত্র যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, তাহলে অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সর্বোচ্চ আস্থা রাখে এমন কমপক্ষে দুটো প্রধান রাজনৈতিক দল থাকতে হয়, এবং সেই দুই রাজনৈতিক দলের মধ্যে একটি বন্দোবস্ত থাকতে হবে যে যাই হয়ে যাক দেশের মধ্যে আমরা গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সবসময় একমত থাকব। এবং সেরকম দুটো দল যদি আসলে কখনো একমত হতে না পারে, তাহলে সেই দেশে আসলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং সেটাকে আপনি যদি বলেন যে সংহত করা, এটা খুবই কঠিন হয়ে পড়ে। বাংলাদেশের সমস্যা হচ্ছে বাংলাদেশের দুটো দলের কোনো দলই এখনো পর্যন্ত পুরোপুরি গণতন্ত্রে আস্থা রাখেনি। আমরা একদম সেই 1991 সালের পর থেকে যদি এখন পর্যন্ত দেখি, আমি এখানে কোনো বিশেষ দলের হয়ে বলছি না, দুটো দলের ক্ষেত্রে যদি বলি, কারণ ঘুরে ফিরে বিএনপি এবং আওয়ামী লীগই ক্ষমতায় এসেছে। আপনি দেখেন প্রত্যেকটা দলই সংবিধানকে এমন ভাবে কাটাছেঁড়া করেছে প্রত্যেকবার। হ্যাঁ, তারা চেয়েছে যে কোনো ভাবে হোক তারা যাতে দ্বিতীয়বার ক্ষমতায় আসতে চায় এবং বারংবার ক্ষমতায় আসতে পারে। এবং আমরা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেখেছি সেটিকেও এমন ভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়েছে অথবা বাতিলই করে দেওয়া হয়েছে, যাতে পুনরায় ক্ষমতা আসে কোনোভাবে আটকে না থাকে। জি। যখন আমরা গণতন্ত্রে আস্থা রাখি না, তখন আসলে সমাজে বিভাজন হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। ধন্যবাদ আরাফাত, আসবো আপনার কাছে আবারও। আমরা কয়েকটি কল নিয়ে আবার আলোচনায় ফিরে আসতে চাই। হ্যালো দর্শক, কে আছেন লাইনে? হ্যালো দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। ভাই, আমি অনুষ্ঠানটা দেখছি, খুবই ভালো লাগছে অনুষ্ঠানটা। তো আমি শুনবো ওই যে দাদা আছেন তপন শাহনার কাছ থেকে ওনাদের ৮ দফা দাবিটা কি। রিসেন্টলি যে একজন প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, চিন্ময় প্রভু, তো ওনাদের একটা ৮ দফা দাবি আছে, এটা শুনবো। আর ওই যে আপনার পাশে আছেন একজন ব্যারিস্টার, জি। ওনার কাছে আমার একটা প্রশ্ন। উনি যেটা বলতেছেন যে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে, আমার সামনেই প্রথম আলো আছে, আজকে দেখলাম দেশে প্রায় ৩৮ জন প্রথম আলোর পক্ষে বিবৃতি দিয়েছেন, হ্যাঁ, বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছেন। বিশিষ্ট নাগরিক, হ্যাঁ, প্রথম আলোকে যেভাবে, তো আমার তো মনে হয় যে আগের সরকারের ১৫ বছর চাইতেও কিন্তু আমরা এখন আরো কঠিন সময়ের মধ্যে আছি। সংবাদপত্রের স্বাধীনতা তো নেই বললেই নেই, আমি বলবো বাংলাদেশে এখন। ধন্যবাদ, আপনার বক্তব্য পেয়েছি। আমি পরের দর্শকের কাছে যাচ্ছি। হ্যালো দর্শক, কে আছেন লাইনে? দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম বুলবুল আসসালাম। ভাই, জি, শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। আমি শুধু একটা কথাই বলবো, আমি আপনার সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি শুধু এটা বলবো যে দেশপ্রেম কাদের মধ্যে আছে? এই দেশটা আমাদের জন্য, আমরা দেশের জন্য কাজ করতে না পারলে আমি কোনো রাজনীতি, কোনো দলকে আমি খারাপভাবে দেখবো না। কত হইলো দেশপ্রেম থাকতে হবে। যদি দেশপ্রেম না থাকে তাহলে এই দেশটা
কোনো দিন উন্নত হবে না। জি, এইটাই আমার কথা। ধন্যবাদ, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি পরের দর্শকের কাছে যাচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বুলবুল আসসালাম, সাহেব। দর্শক শুনতে পাচ্ছি, বলুন। আমি একটা জিনিস দেখছি যে আওয়ামী লীগের পর সরকার পতনের পরে হুম হুম, কিভাবে এথনিক মাইনরিটিকে সাপোর্ট করার জন্য, হেল্প করার জন্য যেভাবে সমস্ত ছাত্র জনতা কাজ করেছে তার তুলনা হয় না, এটা প্রশংসা করতে হয়। সুতরাং এখন কেন এইসব দাবি দেওয়া এখন উঠছে? ডেফিনেটলি কোনো ভেস্টেড গ্রুপের ইন্টারেস্ট আছে এর পিছনে, এটাই আমার মনে হয় আর কি। আচ্ছা, ধন্যবাদ। আমি পরের দর্শকের কাছে যাচ্ছি। দর্শক কে আছেন লাইনে? হ্যালো। হ্যালো, হ্যালো। আমার নাম মুজিবুল হক মনি। জি, মনি ভাই, প্লিজ বলুন। জি, আমি বলছি কি যে একটু আগেই ওই সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আলাপ হচ্ছিল। আম, বিগত সরকারের কথা বলা হয়েছিল অনেকগুলো, এটা ঠিক আছে। কিন্তু এই এই মানে আজকের যে সরকার আছে, ওনাদের বলা হচ্ছে যে ওনারা সব স্বাধীনতা দিয়ে দিচ্ছেন। আর স্বাধীনতা দিচ্ছেন, যেমন আমার দেশের মতো পত্রিকাগুলো আছে ওগুলা সব দিয়ে দিচ্ছেন। আর অনেকগুলা পত্রিকাই বন্ধ করছেন না, শুধু ওই পত্রিকার লোকজনদেরকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং এদেরকে ইয়ে করা হচ্ছে, দমন করা হচ্ছে। এখন তাহলে তো কোনো অসুবিধা থাকার কথা না, স্বাধীনতা তো হয়ে গেছে এবং সব পত্রিকাই ওদের, যারা আজকে মানে দেশটা চালাচ্ছে। সুতরাং এখন তো আর কোনো স্বাধীনতার অভাব হচ্ছে না। তা একটু প্রসঙ্গ না বললে হয় না যে আমাদের মাহমুদুর রহমান সাহেব আমার দেশ, ওনার পত্রিকায় একটা ইয়ে আসলে ওনার নিজের একটা ভাষ্য আসলে প্রায় 5-6 বছর আগে, না আরো বেশি হবে, ওই যে রাজাকারদেরকে যখন ঝুলানো হচ্ছিল, যে যুদ্ধ অপরাধীদেরকে, তখন উনি বলছিলেন যে ওই যুদ্ধ অপরাধীদের যদি বিচার হয় তাহলে মুক্তিযোদ্ধাদের বিচার হতে হবে, কারণ ওরা রাজাকারদেরকে মেরেছে। এই জন্যে সেই মাহমুদুর রহমান সাহেব জামায়া ধরে তাকে যারা বিমানবন্দর থেকে ইয়ে করে সম্বর্ধনা দিয়ে নিয়ে আসছিলেন, ওরা আজকের বাংলাদেশ চালাচ্ছে, বাংলাদেশ শাসন করছে। এদের কাছে কোনো প্রত্যাশা বাংলাদেশের মানুষ করতে পারে না। ধন্যবাদ। আমি পরের দর্শকের কাছে যাচ্ছি। হ্যালো। দর্শক কে আছেন লাইনে? হ্যালো। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি, বলুন। বুলবুল ভাই ভালো আছেন? জি, ভালো আছি, বলুন। আচ্ছা আচ্ছা। আমি দুইটা কথা আমার রাখতে চাই। একটু দ্রুত বলতে হবে, কারণ আমরা একেবারে শেষ পর্যায়ে অনুষ্ঠানে। জি জি, আমি যে শুনতেছেন? শুনতে পাচ্ছি, বলুন। জি আচ্ছা। আমি এখন আমার একটা সংকোচ হইতেছে, আমরা কি সারা বাংলাদেশটা কি এখন আমরা ছাত্রদের হাতে কি জিম্মি হয়ে গেলাম, নাকি এখন যে কোনো অবস্থায় আপনারা পুলিশের প্রশাসন বলেন, সবকিছু বলেন, যে কোনো যেই ছাত্ররা যাই বলে তাই করতে হবে, তাই প্রশাসন শুনতে হবে, দেশের মানুষ শুনতে হবে। যে কোনো যদি তারা ডান্ডা বাড়ি নিয়ে রাস্তায় নেমে গেল, নেমে ভাঙচুর জেলা তাদের জন্য কোনো বিচার নাই, কিচ্ছু নাই। আমরা কোন কি ছাত্রের কাছে জিম্মি হয়ে গেছে নাকি আমরা? এই প্রশ্নটা আমি রাখতে চাই আপনার অতিথির কাছে। তারা কি আপনার কাছে আমি কি একটু কুইকলি একটা প্রশ্ন করতে পারি? এই যে আপনি যে প্রশ্ন করছেন যে ছাত্রদের কাছে আমরা জিম্মি হয়ে গেছি কিনা, এই একই প্রশ্ন কি আপনি গত 15 বছরে করেছেন? যে আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনী তারা যে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছিল, আওয়ামী লীগ যে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে গুম খুন থেকে শুরু করে আয়নাঘর থেকে শুরু করে মানবাধিকার লঙ্ঘন করেছিল, একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিল, তো এই যে যে জিম্মি অবস্থা, তখনও কি আপনি প্রশ্ন করেছেন টেলিভিশনে ফোন করে? না, এই ধরনের আমরা এই ধরনের প্রশ্ন করে আমি আমার নিজে আমি অনেক সময় অনেক সাথে প্রতিবাদ করেছি। আওয়ামী লীগের দুঃশাসন এগুলার আমরা সাপোর্ট করি না। আওয়ামী লীগ যেগুলা করেছে তার প্রতিফল তারা এখন পাইতেছে। শেখ হাসিনার যে একগুয়ামি আচরণ ছিল, উনি তো দেশে কাউকে উনি মানে দেশের কাউকে উনি কোনো একটা সম্মান দিতেন না, বা উনি বলতেন উনি বাংলাদেশের সবকিছু, উনার পরিবারই বাংলাদেশের সবকিছু। মানে উনার বাবা বাংলাদেশ স্বাধীন করেছিলেন, উনার বাবাই সবকিছু, উনার বাবাকে আর বাংলাদেশের সবকিছুই উনার প্রজা ছিল। জি, ধন্যবাদ। আমি আমার প্রশ্নের উত্তরটি পেয়েছি, আপনি প্রতিবাদ করেছেন সেই সময়, এটা শুনে ভালো লাগলো। কারণ আমরা এখন যে সংকটের ভেতরে আছি, আমাদের চারপাশে খুবই একপেশে দৃষ্টিভঙ্গির মানুষের আনাগোনা, যারা আওয়ামী লীগের যারা ভালো দেখে তারা আর অন্য কিছু শুনতে চায় না, আবার যারা আওয়ামী লীগের বিরোধিতা করছে
অন্তর্বর্তী সরকার বা বিএনপির সমর্থক, হ্যাঁ, তাদেরও একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, মানে ব্যালেন্সটা কোথায় যেন মিসিং আর কি। তো সেই কারণে আমার আপনার কথা শুনে ভালো লাগলো যে আপনি ওই সময়টাতেও প্রতিবাদ করেছেন। পরের দর্শক, হ্যালো। ওয়ালাইকুম বুলবুল ভাই, কেমন জি, আছেন? ওয়ালাইকুম ভালো। শুনতে পাচ্ছি, বলুন। বুলবুল ভাই, আমার 3টা প্রশ্ন আপনার প্যানেলের কাছে। হুম। আমাকে একটু বলবেন, এই এই কিছুক্ষণ আগে একজন কলার বললেন যে আমরা কি ছাত্রের কাছে জিম্মি। হুম। শুনেন বুলবুল ভাই, আমি 71-এর যুদ্ধে আমি দেখছি, তখন আমার বয়স 63। হুম। এই যে অবস্থাটা এখন আওয়ামী লীগের আওয়ামী লীগের যে অবস্থা আছে, একটা তো আমরা কিন্তু বয়ে বহমুখর একটা মধ্যে আসলাম। তখন মনে করছিলাম যে আমরা একটু স্বস্তিতে আছি। তখন যে ছাত্ররা যে এই যে দেশটাকে অস্থিতিশীল করে রাখতেছে, একজন বেবি যে সময় জন্ম নেয়, বেবিটা দুধ খাওয়া শিখে মার বুনি খায়, এরপরে বোতল খায়, এরপরে গিয়া বেবিরে তারা খায়। এই বর্তমান সরকার যারা আইসে, তারা সকলত জানি না, তারা অভিজ্ঞ মানুষ, তারা শিক্ষিত লোক, মান্যগণ্য ব্যক্তি তারা। তবে আমার কাছে লাগে না যেন এখানে সকল দেশ সম্বন্ধে তারা কোনো আইডিয়া আছে হয়। ধন্যবাদ দর্শক, আমি খুবই দুঃখিত, আমাকে প্যানেলে ফিরতে হবে, অনুষ্ঠান শেষ করতে হবে। অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, অসংখ্য দর্শক লাইনে অপেক্ষা করছেন, কিন্তু যেহেতু সময় খুবই কম, আমি শেষ যে দর্শক যে মন্তব্যটি করেছেন সেটি দিয়ে আমি ব্যারিস্টার নাজির আপনার কাছে আসতে চাচ্ছি, আপনার কনক্লুডিং রিমার্ক। তিনি বলছেন যে এই ছাত্রদের কাছে যে এক ধরনের মানে পুরো জাতি ওনাদের ভাষায় জিম্মি হয়ে আছে, কিন্তু উনি ৭১ পরবর্তী সময় তো আমরা দেখেছি যে ডক্টর কামাল হোসেন যখন পররাষ্ট্রমন্ত্রী, তিনি মিড 30s ছিলেন, তোফায়েল আহমেদ গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তিনি ছাত্রনেতা ছিলেন। তো সমস্যাটা কোথায়, মানে তারুণ্যে এত ভয় কেন, মানে সমস্যাটা কোন জায়গায় আর কি, নাকি এই যে নিয়ন্ত্রণহীনতা সেটি তাদেরকে এক ধরনের বিচলিত করছে? না, দেখেন, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব নিয়েছেন, একটা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছেন। 5ই অগাস্ট একটা গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার, এবং ডক্টর ইউনূস ইন্টারন্যাশনালি রিনাউন্ড এবং পরিচিত, চাইলেও কিন্তু খুব রুথলেস হতে পারবেন না শান্তিতে নোবেল বিজয়ী। সুতরাং এখানে, এবং আগের যে সরকারটা ছিল 15-16 বছর, বিভিন্ন পরতে লেয়ার সিস্টেম আছে, এবং চাইলেও কিন্তু 111-এর গভর্নমেন্টের মতো যদি খুব রুথলেস হয়ে যদি রোবাস্ট অ্যাকশন নিতেন, হয়তো অনেক কিছু না, কিন্তু সেটা না নিলে যদি হত্যাকাণ্ড বেড়ে যায়, এনার্কি বেড়ে যায়, সেক্ষেত্রে তো ওনার শান্তিতে নোবেল বিজয়টা প্রশ্নবিদ্ধ হবে, তাই না? দেখেন, যদি আপনি অ্যাকশনে যান, তখন বলবেন যে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকশনে না গেলেও তো হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। আমি জন্য বলছি যে তারা যেভাবে কন্ট্রোল করার কথা কন্ট্রোল করতে পারেন না, কিন্তু আমি এটা জাস্টিফাই করতেছি না। এরপরে সংবাদপত্রের যে স্বাধীনতার ব্যাপার আসছে, দেখেন, প্রথম আলো আমি নিজে পড়ি, সেকেন্ড পত্রিকাটা হিসাবে আমি পড়ি ওইটা, এবং প্রথম কোনটা? প্রথম অন্য একটা পত্রিকা, এরপরে আমি সেকেন্ড চেক করি। যাচ্ছেন না, যেহেতু আমি একটা পত্রিকা লেখি, এই জন্য আমি ওইটা তো আর বলতে চাচ্ছি না, ওখানে ওইটাই প্রথম পড়ি আর কি। এবং বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছে, এবং প্রথম আলোতে অফিসে অ্যাটাক হয়েছে, একজন সাংবাদিক স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্থার শিকার হয়েছেন, নো ডাউট। কিন্তু তাদের ব্যাপারে একটা বড় ধরনের এলিগেশন আছে, বিশেষ করে জঙ্গিবাদ নিয়ে, এবং অনেকে, আমি বলছি এলিগেশন, এখনও কিন্তু প্রমাণিত হয় নাই। এবং যে অসন্তুষ্ট সৃষ্টি হয়েছে একটা ভাস্ট মেজরিটি পিপুলের কাছ থেকে, এইটা তাদের পক্ষ থেকে একটা ভালো ব্যাখ্যা আসা দরকার। এবং বলা হয়েছে গভর্নমেন্টের এজেন্সির সাথে মিলেমিশে অনেকটা মিথ্যা নাটক করে বিভিন্ন অপারেশন চালানো হয়েছে। এই কথাগুলো কিন্তু আসছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে প্রমিনেন্টলি, এবং এইটার একটা ব্যাখ্যা দেওয়া দরকার, যদিও প্রমাণিত নয়। এই যে অ্যাঙ্গারটা, তারা কেন ব্যাখ্যা দেবে? প্রমাণ করতে হবে না, একটা অভিযোগ আসলেই তো সেটা প্রমাণিত হয়ে যায় না। যারা অভিযোগ করছে তাদের দায়িত্ব সেটা প্রমাণ করা। প্রয়োজন হলে সরকার একটা কমিশন গঠন করুক, কমিশন গঠন করে এই যে এলিগেশনটা আসছে, ওই তো ক্লিয়ার হওয়া দরকার। এটা একটা শুধুমাত্র 100-200 না, একটা বিরাট জনগোষ্ঠী কিন্তু এটা মনে করে যে বিগত সরকারের 16 বছরে অনেক জঙ্গি নাটক হয়েছে, যার সাথে সংশ্লিষ্টতা নেই। অনেক আলিম উলামারা মানে নির্যাতনের নিগৃহীত শিকার হয়েছেন, অনেকে হত্যার শিকার হয়েছেন। তো এটার সাথে বিভিন্ন ধরনের ব্রেকিং স্টোরি প্রথম আলোতে আসছে, কতটুকু সত্য কতটুকু আমি জানি না, কিন্তু এইটার ব্যাপারে ক্লিয়ার না হলে কিন্তু এই গণসন্তোষ আমরা নির্মূল করতে পারবেন না। ধন্যবাদ ব্যারিস্টার নাজির আহমেদ। তপন সাহেব, আপনার কনক্লুডিং রিমার্ক, বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি তো আমরা চাই, সেই জায়গাটিতে আপনার কি বলবার আছে আমাদের অডিয়েন্সের? ধন্যবাদ। এখানে একজন কলার বললেন যে 8 দফা দাবি, যেটা এই কয়েকদিন যে কৃষ্ণ ব্রহ্মচারী যে ইয়েটা করলেন, একজন বললেন,
ওখানে কিন্তু কয়েকটা দাবি ছিল যে আগের থেকেই, যে আমাদের যতই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কোনোটার কিন্তু বিচার হয় না। আপনি যদি থেকে রসরাজের ঘটনাই দেখেন অথবা উত্তম কুমারের দেখেন, রামুর ঘটনা দেখেন, কোনোটারই কিন্তু কোনো বিচার হয় নাই। তো এই জন্য বলা হচ্ছিল যে একটা দাবি ছিল যে যেন সংখ্যালঘু নির্যাতনের বিচারটা যেন হয়, কোনোটাই বিচার হয় নাই। তারপরে মোর 57 ধারা দিয়ে আরও বেশি ধরনের অত্যাচার নির্যাতন করা হয়েছিল। এটা এখন না, আগের থেকেই শুরু হয়েছে। এটা 5ই আগস্টের পরবর্তীতে কিন্তু ভয়াবহ আকার এটা হয়েছে। আমি যেটা করে বলেছি যে 2066 এটা কিন্তু প্রুভড, আর কিছু আছে যেগুলি প্রমাণ হয় না। যেমন 6 তারিখে সকালবেলা আমি একটা মেসেজ পেয়েছি আমার এক ব্যাংকার বন্ধু থেকে, যে তার কাকা কাকিমা 70 বছরের উপরে গ্রামে, তাদেরকে মেরে গেছে। ওই বাড়িতে কেউ রাজনীতিও করে না, কেউ কিছু করে না। তো এরকম অহরহ ঘটনা আছে। তো এই জন্যই বলা হচ্ছে একটা দাবির মধ্যে এটা। আজকে যে চিন্ময় ব্রহ্মচারী উনি যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, উনি কিন্তু এই 8 দফা দাবি বলছেন। আর একটা ছিল সংখ্যালঘু সুরক্ষা আইন। 8টা দাবিতে যাওয়ার সুযোগ নেই, কিন্তু মোটা দাগে আমার কাছে যেটা মনে হয়েছে, আমিও পড়েছি দাবিগুলো, প্রোটেকশনের যে ব্যাপারটা, তাদের অধিকার নিশ্চিত করা এবং প্রোটেকশন, নিরাপত্তা, সুরক্ষাটা সেটা নিশ্চিত করার জন্য, সেটা নিশ্চিত করার জন্য একটা, তারপরে সংখ্যালঘু একটা কমিশন গঠন করার জন্য। তো আসলে এখানে তারপরে অপরিত্য সম্পত্তিটা জানেন, এটা নিয়ে আজকে 53 বছর কিছুই হয় নাই। হ্যাঁ, তো এখন এই দাবিগুলিতে তো কোনোটাই কোনো না, উগ্রবাদের এখানে কোনো কিছু নাই। তো এখন আজকে যে ঘটনাটা ঘটেছে দুঃখজনক, এটা কিন্তু ঘটেছে, এটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই ইউনূস সাহেবের মতো লোক, উনি চিন্তা করা উচিত ছিল, বা ওনার সরকারের যারা আছেন তাদের উচিত ছিল যে ব্যাপারগুলি নিয়ে বসা, কিন্তু না করে এটা উল্টো ঘটনা ঘটেছে। এই জন্য আজকের এটা, তো আমি আশা করব যেন আর যেন সম্প্রীতি নষ্ট না হয়। অনেক ধন্যবাদ তপন সাহা। আরাফাত, আপনার কাছে আসতে চাই, আপনার কনক্লুডিং রিমার্ক। আমরা যে এক ধরনের সংকটের মধ্যে অ্যাপারেন্টলি পড়ে গেছি, সেটি থেকে উত্তরণের ক্ষেত্রে আপনি কতটুকু আশাবাদী? আপনার কাছে কি মনে হয় যে সংস্কারের কথা বলা হচ্ছে, আগামী দিনগুলো কেমন হবে বলে মনে হচ্ছে? সত্যি বলতে আমি আসলে অপেক্ষা করছি, যেহেতু বেশ কয়েকটি কমিশন হয়েছে এবং আমি অপেক্ষায় আছি যে এই কমিশনগুলো আসলে দিন শেষে কি ধরনের পরামর্শ বা রিকমেন্ডেশন, সুপারিশ নিয়ে তারা আসেন। বিশেষ করে আমাদের এটা অনেকটাই নির্ভর করবে যে আমাদের সংবিধানে আসলে কি ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে তার উপরে। কারণ আমাদের এই বেশিরভাগ সংকটের শুরুটাই হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে সাংবিধানিক সংকটগুলো তৈরি করে রাখা হয়েছে গত 50 বছরে। সেই জটগুলোকে আসলে খুলতে পারবে কিনা এই যে কমিশন করা হয়েছে, সেখান থেকে তারা কি ধরনের নতুন পরিবর্তনগুলো নিয়ে আসছেন, এটি একটি ব্যাপার। আরেকটি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে আমি আশাবাদী, আমি সবসময় আশাবাদী মানুষ, কারণ মানুষ কথা বলে দিন শেষে। যখনই আর কোনোভাবেই মানুষ তার এই অন্যায়কে নিতে পারে না বা বৈষম্য নিতে পারে না, বা যখনই মানুষ দেখে যে অন্যায় চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে, বাংলাদেশের মানুষ সবসময় কথা বলেছে। দিন শেষে আসলে আমার কাছে মনে হয় যে সমাধানটা নিয়ে আসতে হবে রাজনীতিবিদদের, কারণ এটা একটি রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার এবং রাজনৈতিক ক্ষমতা আসলে অনেক কিছুকেই কন্ট্রোল করে, অনেক কিছুকেই প্রভাবিত করে। তো রাজনীতিবিদরা আসলে কতটুকু শোধরাবেন, নাকি তারা আবার পুরনো পথে হাঁটবেন, সেটাই দেখার বিষয়। এবং আমি যদি বলি যে আমার কয়েকটি জায়গায় আমার কাছে মনে হয় যে যদি পরিবর্তন আনা যায় তাহলে সম্ভব। এক হচ্ছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করে দেওয়া, প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে হচ্ছে গণতন্ত্র নিশ্চিত করা, দলীয় এবং পারিবারিক যে দলের রাজনীতি, পারিবারিক নেতৃত্বের যে রাজনীতি বাংলাদেশে গত 50 বছর ধরে চালু, এটাকে বন্ধ করে দিতে হবে। সংবিধানের 70 যে আর্টিকেল আছে, এখানে দুজন মানুষ আছেন যারা আইনে নিয়ে কাজ করেন, তারা আমার চেয়ে ভালো বলতে পারবেন। এটি পৃথিবীর কোথাও আপনি পাবেন না যে আপনি নিজের দলের বিরুদ্ধে পার্লামেন্টে কথা বলতে পারবেন না। এটা খুবই রেয়ার, মানে একদমই খুবই রেয়ার একটি কেস। এগুলোকে বাতিল করতে হবে এবং মানে আসলে মানুষকে কথা বলার সুযোগগুলো তৈরি করে দিতে হবে। এবং আমার কাছে মনে হয় যে মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে কথা হয় এবং 72-এর সংবিধান নিয়ে কথা হয়, কিন্তু মুক্তিযুদ্ধের 3টি আমাদের মূল আদর্শ ছিল: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আমরা যদি এই 3টি আদর্শকে আসলে সংবিধানে যুক্ত করে আমরা নতুন করে ভাবতে পারি, আমার মনে হয় বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আরাফাত, অনেক ধন্যবাদ যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, এবং আমার দুজন অতিথি যারা স্টুডিওতে এসছেন, ব্যারিস্টার নাজির আহমেদ এবং তপন সাহা, তাঁদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এই অনুষ্ঠান দেখলেন, যারা অনুষ্ঠানে ফোন করে আপনাদের চিন্তা আমাদের সঙ্গে শেয়ার করলেন, প্রত্যেকে ধন্যবাদ। আমরা আশা করি যে সংকটের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, সেই সংকট থেকে বেরিয়ে এসে একটা গতিশীল গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ প্রবেশ করবে, এবং সেই কামনা ব্যক্ত করিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।